জীবনে ভুলের কম্পেনসেশন দিতেই হয়। হ্যাঁ, সবাই ক্ষমা করে না, আসলে সবাই ক্ষমা করতে পারে না। কিছু মহান ব্যক্তিত্ব আছে যারা সহজে, অতি সহজে ক্ষমা করে দেয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এক চুল ভুলও ক্ষমা করতে পারে না। যেমনভাবে সতীকেও তার ভুলের জন্য কম্পেনসেশন দিতে হলো, নিজের জীবন দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে, নিজের ধৈর্য দিয়ে, নিজের চাওয়া পাওয়া সব কিছু ভুলে গিয়ে একটা ছোট্ট ভুলের কোনো ক্ষমা নেই। ক্ষমা করল না, ক্ষমা পেল না, তাই দিতে হলো কম্পেনসেশন। তোমার সাক্ষীতে আমি কনভিকশন হয়েছি, তাই কম্পেনসেশন চাই, চাই চাই। সত্যি মুখ তুলে চাইলে মিস্টার ঘোষালের দিকে। আবার সেই তীক্ষ্ণ চাউনি, আবার সেই বিষাক্ত দৃষ্টি। মিস্টার ঘোষাল বললে, এই খেসারত না দিলে আমি তোমায় ছাড়ব না। আজ এক্ষুনি হোল ক্যালকাটা আজ আগুন জ্বলছে, কোনো ল নেই, কোনো অর্ডার নেই। আসবার সময় রাস্তায় প্রসেশন দেখে এসেছি। এসপ্ল্যান্ডের কাছের শোগুলো সব ভেঙে দিয়েছে। ক্যালকাটা আজ আউটডোরেজ। আজ আমিও তোমায় আউটডোরেজ করবো সত্যি। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান আপনি। আপনি আজ মদ খেয়েছেন খুব, আপনার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না। মিস্টার ঘোষালের মুখে হাসি ফুটল। রিভলভারটা তুলে নিয়ে আবার টেবিলের ওপর রেখে দিলে। আপনি বেরিয়ে যান বলছি, এক্ষুনি বেরিয়ে যান। মিস্টার ঘোষাল গম্ভীর গলায় বললে, চেয়েছিও না, তাতে তোমারই খারাপ হবে। আমি একলা নই, আমার সঙ্গে আরও লোক আছে। কিন্তু আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। আপনি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। তাহলে চেঁচাও, পরে রিপেন্ট করতে হবে তোমাকে, অনুতাপ করতে হবে। আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন না? না, আপনি ভদ্রভাবে কথা বলুন, আমিও চেঁচাবো না। ভদ্রতা সেকেলে জিনিস, ওটা কাওয়ার্ডসি। আজকের দিনে যারা দুর্বল তারা ভদ্রভাবে কথা বলে। আমি কোন দুঃখে ভদ্র হব? আমি সোজা কথা সোজা করে বলবো, তাতে তুমি খুশি হও কিংবা অখুশি হও আমার কিচ্ছু আসে যায় না। তাহলে আপনি কি চান তাই বলুন। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। সতীর সমস্ত শরীর তীক্ষ্ণ হয়ে উঠল, মুখ দিয়ে কড়া কথা বেরোতে যাচ্ছিল, কিন্তু সামলে নিল নিজেকে। বললে, সেজন্যই আপনি রিভলভার নিয়ে এসেছেন, আমাকে ভয় দেখাবার জন্য? মিস্টার ঘোষাল বললে, না, ওটা সেনের জন্য। দ্যাট দীপঙ্কর সেন এখন শিলিগুড়িতে। সে আমার পোস্ট নিয়েছে, আমার চাকরি নিয়েছে, আমাকে জেলে পাঠিয়েছে, এখন তোমাকে নেবার মতলব করছে। আমি এবার তাকে দেখে নেব। কালই আমার লোক ভোরের প্লেনে শিলিগুড়ি যাবে এই রিভলভারটা নিয়ে। আপনি তাকে খুন করবেন? সোজা বাংলায় তো তাই বলে, কিন্তু সে আপনার কি ক্ষতি করল? দীপু তো আপনার কোনো ক্ষতি করেনি। সে তো আমাকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে বলেনি, আমি নিজেই সব করেছি। সে এ সমস্ত কিছুর মধ্যেই নেই। আপনি কেন শাস্তি দেবেন তাকে মিছিমিছি? কি করেছে সে আপনার? আপনাকে জেলে পাঠানোর জন্য তো আমি দায়ী, আর তো কেউ না, একলা আমি। মিস্টার ঘোষাল বললে, আমি জানি সেই তোমাকে পেছন থেকে ইনস্টিগেট করেছিল, উত্তেজিত করেছিল। না, সত্যিই তা নয়। সে এর বিন্দু বিসর্গও জানত না। আমার কথাই আপনি বিশ্বাস করুন
কিংবা না করুন, কিন্তু সে কিছুই জানতো না। তার কোনো দোষ নেই। তাকে আপনি চেনেন না মিস্টার ঘোষাল। তার মতো ছেলে হয় না। সে সকলের ভালো চায়। সে আপনারও ভালো চায়। সে আমার ভালো চায়। সে পৃথিবীর সব লোকের ভালো চায়। জীবনে কখনো সে মিথ্যে কথা বলেনি। জীবনে কারোর ক্ষতি করেনি সে। কোনো অন্যায়ও করেনি কারোর। আপনি তার উপর রাগ করবেন না। আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, আপনি তাকে ভুল বুঝবেন না। মিস্টার ঘোষালের চোখে যেন একটা কটাক্ষ খেলে গেল। বলে, তার ওপর তোমার এত দরদ কেন শুনি? দরদ? হ্যাঁ, তার জন্য তুমি আমার কাছে হাত জোড়ো করছো কেন? এত দরদ তো ভালো নয়। কে হয় সে তোমার? সতী বললে, কেউই নয় মিস্টার ঘোষাল। দীপু আমার কেউ নয়। আমার ভাই নয়, আত্মীয় নয়, বন্ধু নয়, আমার কেউ নয়। আমার কাছে আপনিও যা, সেও তাই। তাহলে তার জন্য তোমার এত মাথা ব্যথা কেন? সতী বললে, তা আমি বলতে পারবো না। তবু দয়া করে আপনি কোনো ক্ষতি করবেন না তার। সে নিষ্পাপ। আমি আপনাকে বলছি মিস্টার ঘোষাল, পৃথিবীর সকলের কিছু না কিছু পাপ আছে। আমার মনেও পাপ আছে। আমার স্বামীর মনেও পাপ আছে। আমার বোনের মনেও পাপ আছে। আমার নিজের বাবার মনেও হয়তো সামান্য পাপ ছিল। কিন্তু ভগবানের মনেও যদি কোনো পাপ না থাকে, দীপুর মনেও কোনো পাপ নেই। সে একেবারে নিষ্কলুষ, নিষ্পাপ। সে এই পৃথিবীরই মানুষ নয়। এতখানি? মিস্টার ঘোষালের কটাক্ষ ভ্রুকুটি হয়ে ফুটে উঠল গলার স্বরে। তারপর বললে, তাহলে তুমি চলো। কোথায়? প্যালেস কোর্টে। তুমি যদি প্যালেস কোর্টে যাও, আমি সেনকে ছেড়ে দেব। যে কোনো একটা পথ বেছে নাও। সতী অবাক হয়ে গেল। মিস্টার ঘোষাল বললে, খেসারত আমার চাই। হয় তুমি চলো, নয়তো সেন উইল পে দ্য পেনাল্টি। এনি ওয়ান অফ দ্য টু। আমার কম্পেনসেশন চাই, চাই চাই, আজই চাই। সতী থরথর করে কাঁপছিল। মিস্টার ঘোষাল বললে, কি ভাবছো তুমি? আমার কাছে বেশি সময় নেই। বেশিক্ষণ আমি সময় দেব না তোমাকে। কোনটা বেছে নেবে তাই বলো। হঠাৎই সতী মিস্টার ঘোষালের কাছে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। বললে, আপনি এত নিষ্ঠুর হচ্ছেন কি করে? আমাকে জেলে পাঠানোর সময় তোমরা তো নিষ্ঠুর হতে পেরেছিলে। তখন তো মায়া দয়া করনি। সতী বললে, কিন্তু দীপুকে দোষ দিচ্ছেন কেন? সে তো এর মধ্যে নেই। এর মধ্যে একলা আমিই আছি। আমিই দায়ী। তাহলে ঠিক আছে, ইউ মাস্ট পে দ্য পেনাল্টি। তুমি প্যালেস কোর্টে চলো। কিন্তু কিন্তু আমি কি করে যাই? মিস্টার ঘোষাল রিভলভারটা তুলে নিয়ে একবার নাচিয়ে আবার পকেটে রেখে দিলে। বললে, তাহলে উঠি। কালকে ভোরের প্লেনে আমার লোক এই রিভলভার নিয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে। সতী ছটফট করে উঠল। মিস্টার ঘোষাল তখন দরজার দিকে এগিয়ে যাচ্ছে। সতী বললে, দাঁড়ান, একটু দাঁড়ান। মিস্টার ঘোষাল পেছন ফিরে বললে, কি হলো? একটু দাঁড়ান। কিন্তু আপনি এইভাবে শাসিয়ে যাবেন? ভেবেছেন কলকাতা শহরে পুলিশ, গভর্নমেন্ট কিছুই নেই? আপনি গুন্ডামি করবেন আর বাধা দেবার কেউ থাকবে না? মিস্টার ঘোষাল বললে, যা ঘটছে এখন কলকাতায় তা তো দেখতেই পাচ্ছ। পুলিশ, গভর্নমেন্ট, মিলিটারি কি করছে? আর গুন্ডার কথা বলছো? কিন্তু কে গুন্ডা নয়? ব্রিটিশ গভর্নমেন্ট গুন্ডা নয়? মুসলিম লীগ গুন্ডা নয়? কংগ্রেস গুন্ডা নয়? কিন্তু আমাকে মেয়ে মানুষ পেয়ে আপনি এইভাবে ভয় দেখাবেন? আমি তো ভয় দেখাচ্ছি না।
আমি সোজা সরল ভাষায় তোমাকে সারেন্ডার করতে বলছি, আর তা যদি না পারো সারেন্ডার করো না। সেন আছে, হি উইল পে। সতী বললে, না না মিস্টার ঘোষাল, আপনি যাবেন না। আমাকে একটা রাত সময় দিন, শুধু একটা রাত ভাবতে সময় দিন। কালকে সকালটা পর্যন্ত আমি একটু ভাবি, তারপর যা হয় আপনি করবেন। মিস্টার ঘোষাল কি যেন ভাবলে, তারপর কি সুমতি হলো কে জানে, বলে, একটা রাত? কিন্তু কাল ভোর 7টায় তো শিলিগুড়ি প্লেন ছাড়বে। তার আগেই আপনি আসবেন, তখন আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি কথা দিচ্ছি আপনাকে, মাত্র একটা রাত। আচ্ছা ঠিক আছে, বলেই মিস্টার ঘোষাল উঠল। তারপর দরজার দিকে যেতে যেতে বললে, আমি কাল সকাল 6টার আগেই আসব। মিস্টার ঘোষাল বাইরে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দেবার শব্দ হলো। গাড়িটা ছেড়ে দিলে। তখনও সতী সেখানে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সব যেন ফাঁকা হয়ে গেল। দরজাটা বন্ধ করতেও ইচ্ছে হলো না তার। মনে হলো কোথায় রয়েছে দীপু, কোন সুদূর শিলিগুড়িতে। সে কিছু জানতেও পারলে না, অথচ কাল সকালে তার চূড়ান্ত সর্বনাশ ঘটে যাবে। পৃথিবীর কেউ জানবে না কেন, কিসের জন্য তাকে চরম দণ্ড নিতে হলো, কেন নিজের জীবন দিয়ে অন্য আরেকজনের সতীত্ব কিনতে হলো, অন্য একজনের জীবনের শান্তি, সংসার, সম্ভ্রম, মর্যাদা বাঁচাতে হলো তাকে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কারোর কাছে কোনো কালে ধরা পড়বে না। এ মূল্য কিসের? কেন এই মূল্য? মিস্টার ঘোষালের লোকও ধরা পড়বে না, তারা অভ্যস্ত। ফ্রি স্কুল স্ট্রিট থেকে শুরু করে সভ্য সমাজে সর্বত্রই তারা মানুষের চোখের সামনে এই একই কাজ করে বেড়াচ্ছে। এটাই তাদের জীবিকা। বিংশ শতাব্দীর ধোপ দুরস্ত সভ্যতার তারাই বাহন। তাদের কেউ কিচ্ছু বলবে না, শুধু একলা জানবে সতী। আর সতী সমস্ত জেনে শুনেও এই সংসারে বেঁচে থাকবে। কি মনে হতেই সতী তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে ওপরে উঠল। সনাতনবাবুর কথা এতক্ষণ যেন ভুলেই গিয়েছিল। সব শুনেছেন নাকি তিনি? কিন্তু ঘরের দরজার সামনে এসেই দেখলেন সনাতনবাবু তেমনিভাবেই বিছানায় শুয়ে আছেন। সতীকে দেখে একটুও নড়লেন না। সতী আরো কাছে সরে এলো। দেখলে সনাতনবাবু ঘুমিয়ে পড়েছেন। কদিন ধরে ঘুমোননি। জীবনে এই যেন প্রথম শান্তি পেয়েছেন, প্রথম সহানুভূতি পেয়েছেন। ওগো, শুনছ? কিন্তু ডাকতে গিয়েও সতী যেন হঠাৎই সতীর মনে হলো দীপুকে কেমন করে খবরটা দেওয়া যায়। টেলিগ্রাফ করা যায় না? টেলিফোন, টাং টেলিফোন, টেলিফোন করে সাবধান করে দেওয়া যায় না? বলে দেওয়া যায় না যে মিস্টার ঘোষালের লোক যাচ্ছে শিলিগুড়িতে, সাবধানে থেকো, কিংবা তুমি ওখান থেকে চলে যাও, অন্য কোথাও লুকিয়ে থাকো, কিংবা পুলিশে খবর দাও। কিছুই কি করা যায় না দীপঙ্করের জন্য? কিছুতেই কি দীপুকে বাঁচানো যায় না? চারিদিকে একবার চেয়ে দেখলে সতী। জানালার বাইরে বৃষ্টিটা বুঝি আরো জোরে পড়তে শুরু করেছে। ঘরটা অন্ধকার। হঠাৎই সতীর মনে হলো ঘরের মধ্যে কেউ নেই, যেন সনাতনবাবুও নেই, পাশের ঘরে লক্ষ্মীদিও নেই, এমনকি এই বাড়িটাই নেই। এক অনির্বাচনীয় শূন্যতার মধ্যে দাঁড়িয়ে সতী যেন নিঃশব্দে হাহাকার করে বেড়াচ্ছে। কেউ বাঁচাবে না তাকে আজ, কেউ তাকে রক্ষা করবে না। সতীর অন্তরাত্মার অন্তঃস্থলে একটা সৃষ্টি ছাড়া আর্তনাদ যেন ভেতর থেকে ঠেলা মারছে। কোথায় প্রতিকার তার? কোথায় তার পরিত্রাণ?
কাকে ডাকবে সে? কাকে বলবে বাঁচাতে? ওগো শুনছো? তুমি কি ঘুমিয়ে পড়লে? কিন্তু ডাকতে গিয়েও যেন গলাটা আটকে গেল। কি বলবে তাকে ডেকে? কেন সে শাসাবার সাহস পায় এমন করে? কোন অধিকার দিয়েছে সতী তাকে? কোন সম্পর্কের অধিকারে সে এমন করে এসে শাসন করে গেল তাকে? পুলিশে খবর দেবে? কিন্তু পুলিশে খবর দিতে গেলেও তো থানায় যেতে হবে। থানায় গিয়ে সমস্ত কিছু বলতে হবে, সমস্ত খুলে বলতে হবে। কেমন করে যাবে সে সব কিছু ফেলে? বাড়িতে যে কেউ নেই। টেলিগ্রাফ, এক্সপ্রেস টেলিগ্রাফ তো করেই আসতে পারে পোস্ট অফিসে গিয়ে। কাছাকাছি নিশ্চয়ই কোথাও পোস্ট অফিস আছে। আর কথাটা মনে পড়তেই সতী আলমারি খুলে শাড়িটা বদলে নিলে। নতুন একটা শাড়ি, কোনো দিনও এর আগে পরা হয়নি। আর তারপর পাশের ঘরে গেল। লক্ষ্মীদি বিছানায় ঠিক তেমনি করে শুয়ে আছে। ওষুধ খাইয়ে দিয়েছিল, আবার রাত্রে একবার খাওয়াতে হবে। আস্তে আস্তে বাইরে এলো, বারান্দায় খানিকক্ষণ দাঁড়ালো। তারপর কি মনে করে আবার নিজের ঘরে ঢুকল। সনাতনবাবু তখনও ঘুমোচ্ছেন। শুনছ, আমি একটু বেরোচ্ছি, এক্ষুনি আসবো। তবু গলা থেকে যেন কথাগুলো বেরোলো না। আমি যাবো আর আসবো, এসে সারা রাত আমরা গল্প করব দুজনে। আজ বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এক্ষুনি চলে আসবো, বুঝলে? গলা দিয়ে কথাই বেরোলো না সতীর। তবুও যেন সনাতনবাবুর দিকে চেয়ে ওই কথাগুলোই বলতে চাইল। তারপর আরেকবার বাইরের দিকে চাইলে। জানালার বাইরে সন্ধ্যের অন্ধকার, বৃষ্টি পড়ছে টিপটিপ করে তখন। কিন্তু রঘু আসছে না কেন? এত দেরি হচ্ছে প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে খবর দিয়ে আসতে? সে থাকলে তাকে রেখে নিশ্চিন্তে যাওয়া যেত। তারপর তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এসে সদর দরজা খুলে একেবারে রাস্তায় এসে দাঁড়ালো। রাস্তাটায় বৃষ্টিতে ভিজে গেছে। অনেক দূরে চেয়ে দেখল, কোথাও কেউ নেই। রঘুর কোনো চিহ্নও নেই কোথাও। রাস্তার লোকজন চলাচলও কম হয়ে গেছে। কেমন যেন ভয় ভয় করতে লাগলো। প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ি থেকে শেষ রাত্রে একদিন পালিয়ে আসবার সময় এমন ভয় করেনি। প্যালেস কোর্টে যাবার সময়েও এমন ভয় করেনি সতীর। কিন্তু আজ যেন গাটা কেমন ছমছম করে উঠল। তারপর সদর দরজাটা ভিজিয়ে দিয়ে রাস্তায় নেমে পড়ল। সোজা। চারিদিক অন্ধকার, কোথাও কোনো সাড়া শব্দ নেই। হাঁটতে হাঁটতে সোজা লেভেল ক্রসিংয়ের দিকে চলতে গিয়ে হঠাৎই যেন মনে হলো পেছনে যেন কার পায়ের শব্দ হলো। ভয়ে ভয়ে পেছন ফিরতেই মনে হলো অনেক দূরে কে যেন তাকে অনুসরণ করছে। তাকে পেছন ফিরতে দেখে পাশের অন্ধকার গলির মধ্যে আত্মগোপন করল। কেউ কেন আসছে তার পেছন পেছন? হঠাৎ একটা কথা মনে পড়তেই আর পা চলল না। মিস্টার ঘোষাল যদি কাউকে এখানে রেখে দিয়ে গিয়ে থাকে, কাউকে পাহারা দেবার জন্য রেখে দিয়ে গিয়ে থাকে। এমনও তো হতে পারে যে লোক দুটো গাড়িতে ঘাপটি মেরে বসেছিল তাদেরই একজনকে যাবার সময় নামিয়ে দিয়ে গেছে। বলেছে একটু নজর রাখিস, দেখিস যেন কোথাও না পালিয়ে যায়। সতী অনেকক্ষণ চেয়ে রইল এক দৃষ্টে। গলির ভেতর থেকে লোকটা আর বেরোলো না। স্পষ্ট ঝিঁঝির আওয়াজ কানে আসছে তখন দুই পাশ থেকে। তারপর আবার চলতে লাগলো। মিছিমিছি ভয় পেয়েছিল সে, হয়তো বা অন্য কোনো লোক। পাশের গলির ভেতর বাড়ি, নিজের বাড়িতেই হয়তো গিয়ে ঢুকে পড়েছে। ঘোষালের লোক সে নয়। আবার পা চালিয়ে দিলে। আবার আস্তে আস্তে চলতে লাগলো। সতীর মনে হলো এ যেন তার নিরুদ্দেশ যাত্রা। সামনে পেছনে ডাইনে বাঁয়ে শুধু বাধা, শুধু ষড়যন্ত্র, শুধুই শত্রুতা।
জীবন তার প্রয়োজন, সুখ তার প্রয়োজন, স্বামী, সংসার, আজ তার সবই প্রয়োজন। আজ সবাইকে নিয়ে তার বড় বাঁচতে ইচ্ছে করছে। এই পৃথিবী বড়ই সুন্দর, এই সংসার বড় মধুর, কিন্তু এমন সময় আবার কেন উৎপাত? আজ এই মুহূর্তে কেন এলো? এর আগে আসতে পারতো না? যখন কিছুর প্রয়োজন ছিল না জীবনে, যখন আমি মৃত্যু কামনা করেছি প্রতি মুহূর্তে, যখন সংসার আমার কাছে বিষ হয়ে উঠেছে, যখন বঞ্চনা, অভিশাপ, কলঙ্ক আমার নিত্য সাথী, তখন কেন এলো না? অন্ধকারে সামনে সবকিছু অস্পষ্ট ঝাপসা দেখাচ্ছে। আস্তে আস্তে লেভেল ক্রসিংটা পার হলো সতী। এখন বোধহয় কোনো ট্রেন নেই, গেটটাও ওঠানো। আরও তাড়াতাড়ি পা চালিয়ে চলতে লাগলো সতী। দীপুর ঠিকানাটাও জানা নেই, তবু শিলিগুড়ির নাম দিলেই চলে যাবে নিশ্চয়ই, নিশ্চয়ই পৌঁছে যাবে। নাম বললে সবাই চিনবে নিশ্চয়। এতদিন যে কেন চিঠি দেয়নি তাকে রাগ করে, কেন দেয়নি তাকে চিঠি? দুই একজন লোক যাচ্ছে রাস্তা দিয়ে। হঠাৎই মনে হলো রাস্তার মোড়ে যেন একটা পুলিশ দাঁড়িয়ে। পুলিশকে কি খবর দেবে সে? খবর দেবে যে তাকে শাসাতে এসেছিল মিস্টার ঘোষাল? আরও সামনের দিকে এগিয়ে গেল। না, পুলিশ নয়, একটা গাছ, একটা ছোট গাছ, দূর থেকে স্পষ্ট দেখা যায়নি। না, পোস্ট অফিসে গিয়ে টেলিগ্রাফ করে দেওয়াটাই ভালো হবে, এক্সপ্রেস টেলিগ্রাম। আজ শেষ রাত্রেই হয়তো দীপঙ্করের কাছে পৌঁছে যাবে, কিন্তু কোথায় পোস্ট অফিস? রাস্তার মোড়ে এসে ডান দিকে যেতে হবে। ডান দিকে ফিরতেই হঠাৎ নজরে পড়ল সেই লোকটা যেন আবার আসছে। ওই যেই লোকটা সেই তখন থেকে পেছনে পেছনে আসছিল, সেই লোকটা। সতী এবার সাহস করে সেখানেই দাঁড়িয়ে পড়ল, একেবারে সামনাসামনি, মুখোমুখি। সামনে এলেই বলবে, কেন আসছেন আপনি পেছন পেছন? কি দরকার আপনার? কি চান আপনি? বৃষ্টিটা বোধহয় তখন আরও জোরে নামল, কিন্তু সতীকে থামতে দেখে লোকটাও হঠাৎ থেমে গেছে, আর এগোলো না। তারপর পাশের একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল লোকটা। কেমন একটা অজ্ঞাত আতঙ্কে সতী এবার আড়ষ্ট হয়ে উঠল। এবার যেন আর তার ফেরার উপায় নেই। সামনে পেছনে সব দিকে যেন কোনো এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র তাকে ঘিরে ফেলেছে। সতী যেন অসহায়ের মতো আষ্টে পৃষ্ঠে ক্ষতবিক্ষত হয়ে আর্তনাদ করতে চাইল সেই নির্জন রাস্তার অন্ধকারে দাঁড়িয়ে। রঘু প্রথমে অবাক হয়ে গিয়েছিল। সদর দরজাটা খোলা কেন? দিদিমণি কি দরজা বন্ধ করতে ভুলে গেছে? দিদিমণি! রঘু দরজাটায় খিল বন্ধ করে দিয়ে আবার ডাকলে, দিদিমণি! কারোর কোনো সাড়া শব্দ নেই। বাইরের বৃষ্টিতে ভিজে গিয়েছিল রঘুর জামা কাপড়, তবু সেই ভিজে জামা কাপড় পরেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলো। সমস্ত ঘরটা অন্ধকার। আলো জ্বালেনি কেন দিদিমণি? অন্ধকার ঘরের মধ্যে কি করছে? কি হলো? দিদিমণি! বর দিদিমণির ঘরও অন্ধকার। রঘু গিয়ে ঘরের ভেতরে আলোটা জ্বালতে লক্ষ্মীটি যেন চমকে উঠেছে। কে? আমি বর্দিমণি, আমি। আলো নেবা, আলোটা নিভিয়ে দে। আলো ভালো লাগে না আমার, জানিস না? লক্ষ্মীটির আজকাল আলো ভালো লাগে না। সারা দিন রাত ঘরের জানালা দরজা বন্ধ করে দেয়। পৃথিবীর সব আলোকেই যেন ভয় লাগে। ভয় লাগে সভ্যতাকে, ভয় লাগে মানুষকে। সভ্য মানুষ সমাজের উপরেই যেন তার ঘেন্না ধরে গেছে। বলে, শিগগির নিভিয়ে দে আলোটা, দে শিগগির।
রঘু আলোর সঙ্গে সঙ্গে নিভিয়ে দিয়েছে। তারপর দরজা ভিজিয়ে দিয়ে ছোট দিদিমণির ঘরে ঢুকল। এই ঘরের মধ্যেও অন্ধকার। আলোটা জ্বালতেই সনাতনবাবু জেগে উঠলেন। একটু বোধহয় তন্দ্রা এসেছিল, কয়েক রাত ঘুমননি। রঘু জিজ্ঞেস করলে, আলো জ্বালা থাকবে দাদাবাবু? সনাতনবাবু বললেন, থাক। রঘু আবার বললে, আপনার বাড়িতে গিয়ে খবর দিয়ে এসেছি, আপনি আজ রাত্রিরে এখানেই থাকবেন। তারপর একটু থেমে জিজ্ঞেস করলে, দিদিমণি কোথায়? সনাতনবাবু বললেন, দিদিমণি? তা তো জানি না। রঘু বললে, যাবার সময় তো বাড়িতেই দেখে গেছি, এখন কোথায় গেলেন হঠাৎ? সনাতনবাবু বললেন, কোথায় আর যাবেন, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো এখানে কোথাও গেছেন। তুমি ভেবো না। তা হবে। রঘু আর ভাবল না, ভিজে জামা কাপড়টা ছেড়ে রান্নাঘরে গিয়ে ঢুকল। আজ দাদাবাবুও খাবেন। উনুনে আগুন দিলে, তরকারি করল। এখন অনেক কাজ তার। দিদিমণি যতক্ষণ না আসে ততক্ষণ রঘুকেই সব কাজ করতে হবে। ওদিকে তখন আরও জোরে বৃষ্টি পড়ছে। সত্যি তাড়াতাড়ি আবার বাড়ির দিকে ফিরতে লাগলো। কয়েকটা গাড়ি হুস করে চলে গেল পাশ দিয়ে। সেই লোকটা আশেপাশে কোথাও লুকিয়ে আছে সেইখানে। যেদিকে সতী গিয়েছিল সেদিকেই পিছু নিয়েছে। সেই অন্ধকার সন্ধেবেলায় সতী যেন বড়ই বিভ্রান্ত হয়ে গেল। কোথায় যাবে সে? কার কাছে গিয়ে সাহায্য চাইবে? কে বাঁচাবে তাকে? আর বাড়ি বা ফিরে যাচ্ছে কেন সে? সেখানে সনাতনবাবুকে দিয়ে তার কতটুকু সাহায্য হবে? তার কাছে গিয়েই বা কি হবে? দীপুকে কেমন করে খবর দেওয়া যাবে? হাতের কাছে একটাও পোস্ট অফিস নেই। আর থাকলেও কি এখন খোলা আছে এই সন্ধে 6টার পর? সত্যির মনে হলো এই সময় একলা বেরোনোটা তার উচিত হয়নি। হয়তো রঘুকে দিয়েই পোস্ট অফিসের টেলিগ্রামটা পাঠিয়ে দিলে হতো। কিন্তু রঘুই বা এত দেরি করছে কেন? প্রিয়নাথ মল্লিক রোডে খবরটা দিয়ে আসতে কি এতটা সময় লাগে? বাড়ি ফিরলে তো রাস্তাতেই তার সঙ্গে দেখা হয়ে যেত। তবুও রঘু আসছে কিনা পেছন ফিরে দেখতে গিয়ে হঠাৎ আবার নজর পড়ল সেই লোকটা আবার তাকে অনুসরণ করছে। সতী থমকে দাঁড়ালো। সতীর মনে হলো লোকটা যেন সতীকে তার জন্ম থেকে অনুসরণ করছে। যেদিন তার জন্ম হয়েছিল এই পৃথিবীতে সেদিন থেকে। ওর নাম বোধহয় মৃত্যু। জন্মের সঙ্গে সঙ্গেই বুঝি ভগবান মৃত্যুকে মানুষের পেছনে লেলিয়ে দেন। মৃত্যুর সঙ্গে বরাবর তাই মুখোমুখি হয়ে যায় মানুষের। বরাবরই মৃত্যুকে দেখে তাই আটকে উঠি আমরা। বরাবর তাই তাকে এড়িয়ে যেতে চেষ্টা করি। কিন্তু সাধ্য কার মৃত্যুকে এড়াবার? তার বাবা কি মৃত্যুকে এড়াতে পেরেছেন? পৃথিবীতে কেউ কি এড়াতে পেরেছে? সতী কি তার খোকাকেও মৃত্যুর হাত থেকে কেড়ে নিতে পেরেছিল সেই দিন? লেভেল ক্রসিংয়ের ওপর তখন এসে পড়েছে সতী। সামনে 2 জোড়া লাইন, ইস্পাতের মজবুত লাইন। এখান দিয়েই প্রতিদিন ঘন্টায় ঘন্টায় কত ট্রেন, কত মানুষ বয়ে নিয়ে যায়। সেই সমস্ত মানুষগুলোর পেছনেও তো মৃত্যু অনুসরণ করে চলেছে ছায়ার মতো। মৃত্যু কোথায় নেই? এই সংসারে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করতে করতে ক্ষয় হয়ে যাচ্ছে মানুষ। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত মৃত্যু তাকে কি এই প্রথম অনুসরণ করছে? লোভের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তাকে। রোগ, শোক, কামনা, বাসনা সমস্ত কিছুর সঙ্গেই তাকে প্রতি মুহূর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়েছে। তারা কি মিস্টার ঘোষালের চেয়ে কিছু কম হিংস্র, কিছু কম নিরাপদ, কিছু কম ভয়ঙ্কর? একেবারে গুমটি ঘরটার তলায় এসে দাঁড়ালো সতী। গুমটি ঘরটার আড়ালে দাঁড়িয়ে আরেকবার পেছন ফিরে দেখলে।
তাকে অনুসরণ করতে করতে সে লোকটাও যেন হঠাৎ থমকে দাঁড়ালো আবার, যেন কুটিল জটিল এক ষড়যন্ত্রের জালে তাকে ঘিরে ফেলেছে মিস্টার ঘোষাল। এরাই কাল যাবে শিলিগুড়িতে, এরাই শিলিগুড়িতে গিয়ে দীপুকে নিঃশেষ করে দেবে। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল মিস্টার ঘোষালের রিভলভারটা। সত্যি চিৎকার করে উঠল, না 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 না। সেই অন্ধকারের পটভূমিকায় সতীর চিৎকার যেন হাহাকারে রূপান্তরিত হয়ে জলে স্থলে অন্তরিক্ষে প্রতিধ্বনি হয়ে উঠল। না 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 না, কিছুতেই না। দীপু কোনো দোষ করেনি। দীপু নিরপরাধ, দীপু নিষ্পাপ, দীপু নিষ্কলঙ্ক। মারবেন না দীপুকে। দীপুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দীপু আমার কেউ নয়। দীপু আপনার কোনো ক্ষতি করেনি। দীপু কারোর কোনো ক্ষতি করতে পারে না। দীপু আমাদের সকলের ভালো চায়, আপনারও ভালো চায়, আমারও ভালো চায়, আমার স্বামীর, আমার শাশুড়িরও ভালো চায়। হঠাৎই নিজের উত্তেজনা সতী নিজেই যেন অবাক হয়ে গেল। কই, তার গলা দিয়ে তো এতটুকুও শব্দ বেরোচ্ছে না। সে যদি এখন চিৎকার করে কাউকে ডাকে তাহলেও তো কেউ শুনতে পাবে না। সে কি তবে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল লক্ষ্মীদের মতন? অনেক দূরে কিসের যেন একটা আলো দেখা গেল। ট্রেন আসছে নাকি? ইস্পাতের লাইনের ওপর যেন ট্রেনের চাকার শব্দের প্রতিধ্বনি শুরু হলো। প্রথমে মৃদু, তারপর একটু স্পষ্ট, তারপর আরো স্পষ্ট হলো। অনেক দূর থেকে যেন হুইসেলটা বাজলো ইঞ্জিনের। তবে কি ট্রেনটা এই লাইন দিয়েই আসছে, এই গুমটি ঘরের সামনে দিয়ে? সত্যি গুমটি ঘরের গা ঘেঁষে দাঁড়ালো। ওপরে গুমটি ঘরের ভেতরে সেই বুড়ো লোকটা, ওই গেটম্যানটা বোধহয় টেলিফোনে কথা বলছে। হ্যাঁ হুজুর, আমি ভূষণ। লাইন ক্লিয়ার হয়েছে? তারপর সজোরে যেন একটা কিসের শব্দ হলো, বোধহয় লিভার টানলে। তারপর ক্রিং ক্রিং করে গেটটা বন্ধ হয়ে গেল। আর কোনো গাড়ি আসতে পারবে না। টপটপ করে বৃষ্টি পড়তে লাগলো জোরে। হাওয়া দিচ্ছে পূব দিক থেকে, জোলো হাওয়া। সমস্ত শরীর যেন শিরশির করতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো। শাড়িটাকে আরো এঁটে গায়ে জড়িয়ে নিল সতী। মাথার উপর ঘুমটা টেনে দিলে। তারপর সেইখানে ওই ঘুমটির নিচে দাঁড়িয়ে ট্রেনের চাকার প্রতিধ্বনি শুনতে লাগলো এক মনে। ট্রেনটা আসছে অনেক দূর থেকে। সতীর মনে হলো ওটা যেন ট্রেন নয়, ওটা যেন মিস্টার ঘোষালের পাঠানো মৃত্যুদূত। সতীর অনাদি অতীত আর অনন্ত ভবিষ্যৎ আজ যেন তার এক মুহূর্তের বর্তমানের কাছে হঠাৎই একেবারে নিরর্থক হয়ে উঠল। আর সতী সেই অবধারিত ভয়াবহতার মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্ত পল দণ্ড হিসেব করতে লাগলো অধীর আগ্রহে। মানুষের ইতিহাসে জন্ম মৃত্যু উত্থান পতনের ঘাত প্রতিঘাতে লক্ষ লক্ষ চন্দ্র সূর্য গ্রহ তারা আলো হাতে ঘুরে বেড়াচ্ছে। সেখানে ছোট একটি জীবনের আশা আকাঙ্ক্ষার দ্বন্দ্বের কোনো মূল্য নেই। কে মরল কে বাঁচল তা দেখবার দায় কারণ নেই। মহাকালের নিরিখে একটা যুগ কি একটা শতাব্দীর ইতিহাস হয়তো বড়ই অকিঞ্চিতকর, কিন্তু সে জানে যে প্রবল আকর্ষণ সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য প্রসারিত। তার মহাবিক্রমে মানুষের ইতিহাস অনাদিকাল ধরে অব্যাহত চলবে। সে জানে মানুষের অস্তিত্ব রাজ্যের বিনাশ হতে পারে না। তাই গ্রহ তারা চন্দ্র সূর্যের দল আলো হাতে বারবার মানুষের দরজায় এসে উঁকি দেয়। উঁকি দিয়ে দেখে কোথায় কোন মানুষ জেগে আছে, কোথায় কোন মানুষ ঘুমিয়ে আছে। তারা বলে, কোথায় তুমি? তোমার জন্যই তো অনাদিকাল ধরে আমাদের যাত্রা, তোমাদের সন্ধানেই তো আমাদের অনন্ত পরিত্রাণ।
এমনই অনাদিকালব্যাপী সন্ধানের পর কোটি কোটি বছর পার হয়ে যায় যুগ যুগান্তর। হঠাৎ কয়েক শতাব্দীর পর আবির্ভাব হয় একজন বুদ্ধদেবের, একজন যীশু খ্রিস্টের, একজন মোহাম্মদের। আবির্ভাব হয় একজন মহাত্মা গান্ধীর। আর সঙ্গে সঙ্গে স্বর্গলোকে জয় ডঙ্কা বেজে ওঠে, মরলোকে জয় শঙ্খ বেজে ওঠে। দীপঙ্করবাবু চলে যাবার আয়োজন হয়েছিল। রাত 10টায় ট্রেন। আমরা তার মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে তার গল্প শুনছিলাম। তিনি বলছিলেন, আমি মৃত্যু দেখেছি, মৃত্যুকে আমি অনুভব করেছি, মৃত্যুকে আমি উপলব্ধি করেছি। কিন্তু সবচেয়ে বড় কথা তা নয়, আমি মৃত্যুকে কিনেছি। মৃত্যুকে দীপঙ্করবাবু কিনেছেন। আমরা যারা শুনছিলাম তারা সবাই অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমার টাকা ছিল, আমার ধার করা লক্ষ টাকা। সেই টাকা দিয়ে আমি সতীর সুখ কিনতে চেয়েছিলাম, সতীর শান্তি কিনতে চেয়েছিলাম। আর শুধু সতীর নয়, পৃথিবীর সকলের মঙ্গল কিনতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। আমি টাকা দিয়ে জীবন কিনতে পারিনি, মৃত্যু কিনলাম। অঘোর দাদু আমাকে ভুল শিখিয়েছিল। তারপর একটু থেমে বলতে লাগলেন, যারা তোমাদের টেক্সট বইতে লেখেন, যারা তোমাদের টিচার, যারা তোমাদের গার্জেন, তারা সবাই অঘোর দাদু। সেই অঘোর দাদুরাই আজ আমাকে এইখান থেকে তাড়িয়ে দিলেন। সব জায়গাতেই আছেন অঘোর দাদুরা। আমি বাঁকুড়া থেকে চলে এসেছি, বর্ধমান থেকে চলে এসেছি, হুগলি, সব জেলা থেকেই আমি চলে এসেছি। এইবার এখান থেকেও চলে যাচ্ছি। তার জন্য আমার কোনো দুঃখ নেই। পৃথিবীর এক জায়গায় আমি মানুষ খুঁজে পাবই পাব। আমার সঙ্গে চন্দ্র, সূর্য, গ্রহ, তারার দলও আলো হাতে খুঁজতে বেরিয়েছে। কোটি কোটি বছর ধরে তারাও খুঁজছে, আরও খুঁজবে। আমি হতাশ হই না, আমি হতাশ হবও না। বললাম, তারপর তারপর যে অমৃতময় পুরুষ বিশ্ব চরাচরের সমস্ত কিছুর মধ্যে বিরাজ করছেন, তিনি সেই দিন সাক্ষী রইলেন। সাক্ষী রইল অনন্ত আকাশ, অসীম দিগন্ত। আর সাক্ষী রইল কড়ি দিয়ে কিনলামের অসংখ্য পাঠক। তারা জানল, সতী সেদিন মৃত্যু চায়নি, সতী সেদিন সুখ চেয়েছিল, শান্তি চেয়েছিল, স্বামী চেয়েছিল, আর একটা জিনিস চেয়েছিল, চেয়েছিল মাতৃত্ব। সে চেয়েছিল সন্তান। হুড়মুড় করে ট্রেনটা আসছে। সামনের হেডলাইটটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল, প্রত্যক্ষ থেকে প্রত্যক্ষতর। সতী গুমটি ঘরের নিচের থেকে বেরিয়ে এগিয়ে এলো একজোড়া চকচকে ঝকঝকে লাইনের দিকে। চাকায় চাকায় তখন দুর্দান্ত বেগ, শিরায় শিরায় তখন দুর্দম উন্মাদনা। কাল সকাল 7টা। কাল সকাল 7টার মধ্যেই মিস্টার ঘোষাল এসে যাবে। এসে তার কাছে জবাবদিহি চাইবে, তার কাছে খেসারত চাইবে। হয় দীপঙ্করের মৃত্যু, নয় সতীর সতীত্ব। ট্রেনটা এবার আরও কাছে এসে পড়েছে। তুমি আমায় ক্ষমা করো, আজ সারা রাত বৃষ্টি হবে। তুমি বলেছিলে ঘরের ভেতর আমরা দুজনে মিলে এক বিছানায় শুয়ে শুয়ে গল্প করব। তুমি বলেছিলে তুমি অনেক রাত ঘুমোওনি। আমার কথা ভেবে ভেবে তোমার ঘুম আসেনি অনেক দিন। আজ তুমি তোমার মাকে না বলে হাঁটতে হাঁটতে চলে এসেছো আমার কাছে। আমি তোমাকে আমার বিছানায় শুইয়ে এসেছি। আমি তোমাকে বলেছি আমি এক্ষুনি আসব। আমি বলেছিলাম আমি যাব আর আসব। কিন্তু দীপু যে শিলিগুড়িতে, কাল যে ওরা যাবে ওখানে, কাল যে ওরা যাবে শিলিগুড়িতে। দীপু যে খবরটা পায়নি, দীপুকে যে সাবধান করে দেওয়া হয়নি, দীপু যে
হঠাৎই সতীর মনে হলো পূব দিকের লাইনের ওপর দিয়ে কে যেন চিৎকার করতে করতে দৌড়ে আসছে। কে ও? কে? মিস্টার ঘোষাল? মিস্টার ঘোষাল কি জানতে পেরেছে? তার চারদিকে যেন আষ্টে পৃষ্ঠে ষড়যন্ত্রের জাল ফেলেছে ঘোষাল। সতী চিৎকার করে উঠল, না না না, দীপুর কোনো ক্ষতি করো না, দীপুর কোনো ক্ষতি করো না, দীপু আমার কেউ নয়, দীপুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, দীপু কিচ্ছু জানে না, সে নিষ্পাপ, সে নিরপরাধ, সে নিষ্কলঙ্ক। ট্রেনটা তখন আরও কাছে এসে পড়েছে, আর ওদিকে মিস্টার ঘোষাল দৌড়তে দৌড়তে তার দিকে এগিয়ে আসছে, আরও কাছে এসে পড়ল। রাত্রি তখন অনেক। রঘু রান্না সেরে আবার ওপরে গিয়ে উঠল। সনাতনবাবু চুপ করে তখনও বসেছিলেন। রঘু আসতে সনাতনবাবু চেয়ে দেখলেন। রঘু বললে, এখনও তো দিদিমণি এলো না দাদাবাবু। সনাতনবাবু বললেন, আসবেন ঠিক, তুমি কিছু ভেবো না। আপনি কি খেয়ে নেবেন? অনেক রাত হয়েছে। দিদিমণি আসুন, তারপর খাবো। কিন্তু তার যদি আসতে আরও দেরি হয়? সনাতনবাবু বললেন, দেরি হবে কেন? তিনি তো জানেন আমি এখানে আছি। তাহলে আমি একটু খুঁজে দেখব। হঠাৎই নিচের সদর দরজাটায় কে কড়া নাড়লে। রঘু বললে, ওই বুঝি দিদিমণি এসেছে, যাই। বলি তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা গিয়ে খুলে দিলে। বললে, কি আক্কেল বলুন তো আপনার দিদিমণি, এত দেরি করতে হয়? আমরা কত ভাবছি। কোথায় গিয়েছিলেন? এ বাড়িতে তোমাদের কোনো মেয়ে মানুষ ছিল? সবাই বলছিল এই বাড়িতে থাকতেন তিনি। একদল লোক, সবাই হাঁপাচ্ছিল। দরজা খুলে দিতেই এত লোক দেখে রঘু একটু ঘাবড়ে গিয়েছিল। বললে, কি চান আপনারা? কাকে চান? তোমাদের বাড়ির কোনো মহিলা রেলে কাটা পড়েছে জানো? রেলে কাটা পড়েছে? কে? তা জানি না, সবাই বলছে তিনি এই বাড়িতেই নাকি থাকতেন। শিগগির চলো, দেখবে চলো। রঘুর মাথায় তখন বজ্রাঘাত হয়েছে। দরজাটা খোলাই পড়ে রইল। রঘু সেই অবস্থাতেই ছুটল লেভেল ক্রসিংয়ের দিকে। টিপটিপ করে তখনও বৃষ্টি পড়ছে। অনেক লোকের ভিড় জমে গেছে লাইনটার কাছে। ট্রেনটা খানিক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ইঞ্জিনটাও যেন রাগে, লজ্জায়, অপমানে, আঘাতে আপন মনেই ফুঁসছে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত যখন আরও অনেক গভীর হলো, তখনই হঠাৎ নদিদির টেলিফোনটা বেজে উঠল। নদিদি বললে, কে? আমি নয়ন। সর্বনাশ হয়ে গেছে নদিদি, আমার বৌমা রেলের তলায় কাটা পড়েছে। কি বলিস তুই? নারায়ণরঞ্জিনী বললেন, হ্যাঁ নদিদি, এই তো এক্ষুনি পুলিশ এসে আমায় খবর দিয়ে গেল। এখন আমি কি করি? হাত পা আমার থরথর করে কাঁপছে, তাই তোমায় টেলিফোন করলুম। আমার ছেলেটাও সেখানে রয়েছে। নদিদি কি বলবেন যেন হঠাৎ বুঝতে পারলেন না। বললে, তোর ছেলেকে সেখানে পাঠালি কেন আবার? আমি কি আর পাঠিয়েছি নদিদি? কখন গেছে খোকা টেরই পায়নি। বিকেলবেলা একটা লোক এসে খবর দিয়ে গেল খোকা নাকি সেখানেই রাতে থাকবে। ভাবলুম সকালবেলায় তোমার কাছে পরামর্শ চেয়ে নেব, তা এখন দেখি এই কাণ্ড। এখন কি করি বলো দেখিনি? যদি একটা পুলিশের হাঙ্গামার মধ্যে পড়ে যাই, তাই তোমাকে জিজ্ঞেস করছি, আমার কি যাওয়া উচিত? তা তোর বউ তো অনেক টাকা আছে শুনেছিলুম, বাপে তো অনেক টাকা পেয়েছিল। তা তো পেয়েছিল, ওই 1.5 লাখ টাকার মতন। নদিদি বললে, তাহলে এক্ষুনি যা, এক্ষুনি যা, দেরি করিস নে। টাকা কড়ির ব্যাপার, মরে যাবার পর টাকা সব হাতছাড়া হয়ে যায় হামেশা। এমন ভুলটা আর করিস নে। কোথা থেকে কে এসে জুটবে শেষকালে, তখন আবার হাত পা কামড়াবি। এক্ষুনি যা।
নয়নরঞ্জিনী দাসী টেলিফোনটা রেখে দিলেন। তারপর সেই রাত্রেই শম্ভুকে ডেকে ট্যাক্সি ডাকতে বললেন। কিন্তু ঠিক সেই সময় খবর পৌঁছল 19-1 ঈশ্বর গাঙ্গুলি লেনের ভাড়াটের বাড়িতে। লক্ষণ সরকার অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিল। লক্ষণ বলেছিল, তুমি বরং খেয়ে নাও, দীপঙ্কর আর আসবে না হয়তো। ক্ষীরতা সমস্ত দিন ধরে রান্না করেছে, কত দিনের তার স্বাদ। লক্ষণ সরকার বললে, তা আমি না হয় খবরটা নিয়ে আসছি, একটু দাঁড়াও। তারপর আপিসে টেলিফোন করে খবর পেলে জেনারেল ম্যানেজারের স্পেশাল ক্যান্সেলড হয়ে গেছে। এবার হয়তো দীপু সোজা এখানেই আসবে। বাড়িতে এসে বললে, তোমরা সব তৈরি তো? দীপু এসে পড়ল বলে। কিন্তু তারপর রাত 7টা বাজল, 8টা বাজল, 9টাও বাজল, শেষকালে ঢং ঢং করে 10টা বাজল। আর খাওয়া হলো না। লক্ষণ তখন একলাই খেয়ে নিলে। বললে, তুমি খাবে না? কতক্ষণ জেগে বসে থাকবে তার জন্য? ক্ষীরতা কিছুই বললে না। হয়তো সারা রাতই জেগে কাটাতো, কিন্তু অনেক রাত্রিকে যেন দরজায় কড়া নাড়তে লাগলো। গায়ে একটা ঠেলার দিতেই লক্ষণ ধরফর করে উঠল। বললে, কে কে ডাকছে? ক্ষীরদা বললে, নিচে কে যেন কড়া নাড়ছে, একবার দেখো না। লক্ষণ তাড়াতাড়ি নিচে যেতেই সব শুনে অবাক। বললে, সেন সাহেব গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ে? কি হয়েছিল? কিন্তু খবরটা ক্ষীরতার কানে যেতেই কেমন যেন টলে উঠল মাথাটা। সেখানেই পড়ে গেল মেঝের ওপর। সেদিন যে কি বিপদের মধ্যেই লক্ষণ পড়েছিল। এদিকে ক্ষীরতার মাথায় জল দিয়ে জ্ঞান ফেরানো, আর ওদিকে দীপঙ্করের অ্যাক্সিডেন্ট। দীপঙ্কর যে কেন ওদিকে হাঁটতে গিয়েছিল কিছুতেই বুঝতে পারেনি সেদিন লক্ষণ সরকার। শেষ পর্যন্ত ক্ষীরতার যখন জ্ঞান ফিরল, তখন লক্ষণ সরকার একলাই যেতে চেয়েছিল, কিন্তু ক্ষীরতা ছাড়েনি। বলেছিল, ওগো আমিও যাব, আমাকেও তুমি নিয়ে চলো। মিস্টার কফর নিজে এসেছিল খবর পেয়ে। জিজ্ঞেস করেছিল, এখানে তুমি কি করতে এসেছিলে সেন? হোয়াট ব্রট ইউ হিয়ার? দীপঙ্কর তখন কোনো উত্তরই দেয়নি। আর উত্তর দেবারই বা কি ছিল? কেউ তো বুঝবে না কেন সে এসেছিল এখানে। সেই অল্প অন্ধকার জায়গাটায় তখন লোকের লোকারণ্য। পুলিশ এসেছে, মানুষের ভিড়ে জায়গাটা জমজমাট হয়ে উঠেছে। নয়নরঞ্জিনী দাসীও এসেছেন, শম্ভু এসেছে, সনাতনবাবু এসেছে, রঘু এসেছে, লক্ষণ সরকারও এসেছে, ছিটেফোঁটারাও খবর পেয়ে এসেছে। দেখা গেল দিদিও এসেছে। দীপঙ্করের তখন স্পষ্ট জ্ঞান ছিল। পায়ে খুব আঘাত লেগেছিল। রেলের লাইনের ওপর সতীর দেহটা তখন আড়াআড়ি পড়ে আছে। চাকাগুলো বোধহয় একেবারে বুকের ওপর দিয়ে চলে গিয়েছিল। সমস্ত জায়গাটা রক্তে লাল হয়ে ভিজে গেছে। মুখখানা ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে গেছে। মাথার কোঁকড়ানো চুলের খোপাটা এলিয়ে পড়েছে ব্ল্যাসেটের ওপর। দুপাশে দুটো হাত পাতা। সব চাওয়া পাওয়া, সব কামনা বাসনা আকাঙ্ক্ষার যেন সমাধি হয়ে গেছে এক মুহূর্তেই। সেই দিকে চেয়ে চেয়ে দীপঙ্করের চোখে জল পড়েনি সেদিন। শুধু মনে হয়েছিল এই মৃত্যুর মধ্যে যেন তার জীবনের চরম জিজ্ঞাসার শেষ উত্তরটি সে পেয়ে গেছে। যে বোধ সকলের চেয়ে বড়, সেই বিশ্ববোধ, যে লাভ সকলের চেয়ে শ্রেষ্ঠ, সেই ব্রহ্মলাভ যেন এই একটি মৃত্যুর মধ্য দিয়েই হয়ে গেল। একটি মৃত্যুর মধ্য দিয়ে যেন জীবনের পরম অর্থ খুঁজে পেল সে। যে প্রশ্ন সে অমলবাবুকে করেছিল, যে প্রশ্ন সে প্রাণমথবাবুকে করেছিল, যে প্রশ্ন সে প্রতিদিন প্রতি মুহূর্তে বিশ্ববিধাতার কাছে নিবেদন করত, সেই চরম প্রশ্নের পরম উত্তর যেন তাকে সতীই জানিয়ে গেল। সতীই যেন তাকে বুঝিয়ে দিয়ে গেল, কড়ি দিয়ে জীবন কেনা যায় না, কড়ি দিয়ে মৃত্যুই কেনা যায় শুধু।
আর তারপরেই তারা দীপঙ্করকে লেক হাসপাতালে নিয়ে গিয়েছিল। পুলিশ রিপোর্ট দিলে এ কেস অফ সুসাইড। তারপর বছরের পর বছর হোসেন ভাই, কাশিম ভাইয়ের আপিসে প্রতি মাসে মানি অর্ডার করে টাকা এসে পৌঁছেছে। কখনো বা বাঁকুড়া থেকে, আবার কয়েক মাস পর বর্ধমান থেকে, আবার বা কখনো হুগলি থেকে। বাংলার নানা জেলা, নানা গ্রাম থেকে মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দিয়েছে দীপঙ্কর সেন। লক্ষ টাকার ঋণ। সারা জীবন ধরেই হয়তো ঋণ শোধ করে যাবে দীপঙ্কর। সতীর ঋণ সারা জীবন ধরেই শোধ করে যাবে সে। আপিসে গিয়ে একদিন সে চাকরি থেকেও বিদায় নিয়ে এসেছিল চিরকালের মতো। তখন ক্রফোর্ড সাহেব চলে গিয়েছিল। অন্য সবাই অবাক হয়ে গিয়েছিল। এত ভালো গেজেটেড পোস্ট কেউ ছাড়ে? কিন্তু তারা তো ইতিহাস জানতো না, তারা বুঝতে পারেনি। আর তারপর থেকেই স্কুল মাস্টারি, অল্প মাইনের চাকরি। কোথাও বা 80 টাকা মাইনে, কোথাও বা 100 টাকা, কিংবা কোথাও 150 টাকা। সেই মাইনে থেকে মাসের পয়লা কিংবা 2রা তারিখে মানি অর্ডার এসে পৌঁছয়। কোনো মাসে 50, কোনো মাসে 40, কোনো মাসে 60। একদিন এই টাকা দিয়েই সতীর শাশুড়িকে ঋণমুক্ত করতে চেয়েছিল দীপঙ্কর। এই টাকা দিয়ে সতীকে সুখী করতে চেয়েছিল দীপঙ্কর। এই টাকার ঘুষ দিয়েই সতীর ভবিষ্যৎ সুন্দর করতে চেয়েছিল দীপঙ্কর। কিন্তু দীপঙ্কর তখন জানতো না যে পরিবার বোধের চেয়ে বিশ্ববোধের যতই মানুষ বড় হয়, ততই তাকে আত্মবিলোপ করতে শিখতে হয়, ততই বৃহৎ ত্যাগের জন্য তৈরি হতে হয়। ঐক্যবোধের চেষ্টার মধ্যেই যে মনুষ্যত্বের সাধনা নিহিত, তা যেন সতী তাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল সেই দিন। রাত 10:30টায় ট্রেন ছাড়বে। আমরা সবাই স্টেশনে গেলাম তাকে ট্রেনে তুলে দিতে। কাশি জিনিসপত্র নিয়ে আগেই উঠেছিল। দীপঙ্করবাবু গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়েছিলেন। মনে কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই। বললেন, তোমরা যারা এখন ছোট, তোমাদের কাছেই আমার বেশি আশা। তোমরা একদিন বড় হবে। তোমরা আমার মতো অনেক জীবন দেখবে। আমারই মতন ছিটে ফোটাদের দেখবে, লক্ষ্মীদিদের দেখবে, সতীকে দেখবে, নয়নরঞ্জিনী দাসীকে দেখবে, লক্ষণ সরকার, ক্ষীরোদা, কিরণ, সবাইকে দেখবে। দেখবে বিন্তি, লক্কা, লোটন, আরও সবাইকে। আজও যদি গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের সেই বাড়িতে যাও, দেখবে সেখানে দাতার বাবু আছেন, লক্ষ্মীদি আছে। তাদের ছেলে মানস আর যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে ইন্ডিয়ারই কোনো এক জেলখানায়। প্রিয়নাথ মল্লিক রোডে গেলে দেখবে সনাতন বাবু। দেখবে নয়নরঞ্জিনী দাসের মেজাজ আরও উগ্র হয়েছে। দেখবে ভূতির মা কৈলাস, বাতাসির মা শম্ভু আজও সেই শাসনের আওতায় জীবিকার যন্ত্রণা পাচ্ছে। রেলের আপিসে, পেট্রোল কোম্পানির আপিসে আজও ঘোষাল সাহেবেরা সশরীরে শাসনদণ্ড হাতে নিয়ে বিশ্ব জয় করে বেড়াচ্ছে। তাদের যদি নাও দেখতে পাও, তাদেরই মতন আরও অনেক লোক দেখতে পাবে জীবনে। দেখবে অঘোর দাদুরা আজও বেঁচে আছে কড়ি দিয়ে সব কিছু কেনবার জন্য। আজকের অঘোর দাদুরাও ঘরের মধ্যে দেবতার নৈবেদ্য চুরি করে পচিয়ে ফেলছে। তবু দেবতার ভোগ দেবতাকেও দিচ্ছে না, মানুষকেও খেতে দিতে অস্বীকার করছে। শুধু আমি তোমাদের মধ্যে থেকে চলে গেলাম আরেক জেলায়, আরেক গ্রামে। আমি গিয়ে আবার আশ্রয় চাইব, আবার হয়তো সেখান থেকে আমায় চলে যেতে হবে। কিন্তু আমি হতাশ হব না, তবু আমি আশা ছাড়ব না। মানুষ আমি খুঁজে বার করবই। আর বেশি সময় ছিল না, প্ল্যাটফর্মের ঘন্টা পড়ল। একটু থেমে বললেন, সেদিন একটা কবিতা পড়েছিলাম, কবিতাটা বড় ভালো লেগেছিল। কবিতার খানিকটা তোমাদের শুনিয়ে যাই। এক বিখ্যাত ইংরেজ কবির লেখা। আমার যা কিছু আছে তা শুধু একটি কণ্ঠ, যাতে ভাঙা যায় সেই ভাঁজ করা মিথ্যাকে, সেই রোমান্টিক মিথ্যা যা রয়ে গেছে রাস্তায় ঘুরে বেড়ানো ভোগবাদী মানুষের মস্তিষ্কে, সেই কর্তৃত্বের মিথ্যা
যার ভবন আকাশ ছুঁয়ে যায়। রাষ্ট্র বলে কোনো জিনিস নেই এবং কেউ একা বাঁচে না। ক্ষুধা কোনো বিকল্প দেয় না, না নাগরিককে না পুলিশকে। আমাদের একে অপরকে ভালোবাসতেই হবে, নইলে আমরা মারা যাব। We must love one another or die. We must love one another or die. ধন্যবাদ।